আমন্ত্রণ ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। তো আপনাদের সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আজকে সারাদিন ধরে আজকে এখন রাত হয়ে গেছে, গতকাল 12 তারিখে যে ভোট হলো ফলাফল ঘোষণা হচ্ছে এবং আস্তে আস্তে আমাদের কাছে ফলাফল আসছে। এই উৎসবমুখর ভোটের যে ফলাফল এখন পর্যন্ত আমরা পাচ্ছি, বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল পাচ্ছি, তাতে 116টি আসনের ফলাফল আমরা এই মুহূর্তে পেয়েছি। এর মধ্যে 80টি বিএনপি পেয়েছে, নির্বাচিত হয়েছেন। জামায়াত পেয়েছে 31টি এবং এনসিপি পেয়েছে 2টি আসনে প্রাথমিক জয়। এছাড়া 3টি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। সুনামগঞ্জ 2 আসনে জামায়াতের প্রার্থী শিশির মনিরকে হারিয়ে জিতেছেন বিএনপির মোহাম্মদ নাসির উদ্দিন। এছাড়া ফরিদপুর 4-এ বিএনপির শহীদুল ইসলাম বাবুল, ঝিনাইদহ 1 আসনে বিএনপির মোহাম্মদ আসাদুজ্জামান, রাজবাড়ী 2 আসনে বিএনপির হারুনুর রশিদ, কিশোরগঞ্জ 4 আসনে বিএনপির ফজলুর রহমান, জয়পুরহাট 2 আসনে বিএনপির মোহাম্মদ আব্দুল বারী, কুড়িগ্রাম 4 আসনে জামায়াতের মুস্তাফিজুর রহমান, কুমিল্লা 4 আসনে এনসিপির হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা 3-এ বিএনপির মোফাজ্জল হোসেন চৌধুরী কায়কোবাদ, সাতক্ষীরা 2 আসনে জামায়াতের আব্দুল খালেক, নাটোর 3 আসনে বিএনপির আনোয়ারুল ইসলাম আনু, পটুয়াখালী 4-এ বিএনপির এবিএম মোশাররফ হোসেন প্রাথমিক জয় পেয়েছেন। এদিকে কিশোরগঞ্জ 5 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন শেখ মুজিবুর রহমান ইকবাল। জয়ের সংবাদে অনেক এলাকায় উল্লাস করছেন প্রার্থীদের অনুসারীরা। এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। মাহবুব কামাল, আপনাকে স্বাগত জানাই। আপনার সঙ্গে বিগত অনেক সেই 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে অনেকগুলো আলোচনাতেই কথা হয়েছে নির্বাচন নিয়ে শঙ্কার কথা আপনি একসময় বলেছিলেন। শেষ পর্যন্ত শঙ্কা কাটিয়ে ভোটটা হলো। ভোটে আমরা মোটামুটি এটা অনুমিতই ছিল বিএনপি জোট এগিয়ে যাবে বা জিতবে। আপনার কাছে সার্বিক অবস্থাটা শুনতে চাই যে কেমন হলো সার্বিক ভোট আজকে যেটা হলো। অনেকে অনেক ধরনের অভিযোগ করে, অনেকে বলে যে অংশগ্রহণমূলক হয়নি, কিন্তু কিছুক্ষণ আগেও বদিউল আলম মজুমদার বলে গেলেন যে জনগণ অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক। মোটামুটি 60% ভোট তো পড়েছে। না, এটা তো ইটস এ প্লেজার ফর হোল নেশন যে এরকম একটা নির্বাচন আমরা পাইছি। ইন স্পাইট অফ সাম আরপিও ভায়োলেশনস, এ নাম্বার অফ ভায়োলেশন, বাই অ্যান্ড লার্জ এটা একটা ভালো নির্বাচন হয়েছে। এবং ইলেকশন কমিশন যে ক্রেডিট দাবি করলেন, আসলে ইলেকশন কমিশন এটা ক্রেডিট না। নির্বাচনটা সুষ্ঠু হয়েছে দুটো কারণে। একটা হয়েছে যেটা আমি কয়েকদিন যাবত বলতেছিলাম টেলিভিশনে, যে আর্মি যদি নন সিলেক্টিভলি অ্যাক্ট করে এবং একটা ফেসলেস সোসাইটিকে হিসাবে দেখে, এটাকে কারো মুখের চেহারার দিকে না তাকিয়ে ফেসলেস সোসাইটি, হ্যাঁ, কে বিএনপি কে জামাত এরকম না, নন সিলেক্টিভলি যদি অ্যাক্ট করে তাইলে নির্বাচন সুষ্ঠু হবে। 1 2 নম্বর আরেকটা কারণ সুষ্ঠু হয়েছে, সেটা হচ্ছে দুই পক্ষই মনে করেছে তারা জিতবে। যেহেতু দুই পক্ষই মনে করেছে তারা জিতবে, সুতরাং তারা আর কোনো গণ্ডগোল করতে চায় নাই, কারণ তারা তো কনফিডেন্ট। বরং গণ্ডগোল করলে তাদের বিজয়টা নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে দুই পক্ষই আপনার কোনো ডেমোক্রেটিক আচরণ করছে, আমরা জিততেছি, ফলে এর গণ্ডগোল করার কী আছে। এই দুইটা কারণে কিন্তু ইলেকশনটা সুষ্ঠু হয়েছে আমি বলবো। এবং দেখেন, এই নির্বাচনটা সুষ্ঠু খুবই জরুরি ছিল। আমরা নিঃশ্বাস নিতে পারছিলাম না, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল আর কি। হ্যাঁ, মবক্রেসি থেকে শুরু করে ললেসনেস থেকে শুরু করে এইটা খুবই দরকার ছিল। একটা কি বলে যে অ্যাকাউন্টেবল ইলেকটেড বডির কাছে ক্ষমতা যাক, হ্যাঁ, এটা লং এক্সপেক্টেড ডিজায়ার ছিল আমাদের, এটা ফুলফিল হলো। তবে এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ভোটটা ভালো হয়েছে, ইটস ট্রু, কিন্তু এখনও এটা যেহেতু একটা প্যাকেজ, আরও 2-3টে স্টেপ বাকি আছে। একটা হলো যে ফলাফলটা অফিসিয়ালি ঘোষণা করা, সেকেন্ড হলো যে শপথ গ্রহণ করা, থার্ড হচ্ছে আপনার ইলেকটেড বডির কাছে পিসফুল পাওয়ার ট্রান্সফার করা। এই তাইলে একটা হোল প্যাকেজ হয়ে গেল আর কি। তাইলে এই নির্বাচনটা মিনিংফুল হবে। পিসফুল পাওয়ার যে ডিস্ট্রিবিউশনটা সেটার দিকে বোধহয় যাচ্ছে, কারণ জামায়াতের আমির কিছুক্ষণ আগে ব্রিফ করলেন এবং তারা বললেন যে আমরা ছোটখাটো বিষয়, কারণ কেউ না জিতবে কেউ হারবে, এটা স্বাভাবিক। এবং তার কথায় মনে হচ্ছে তারা এটা মেনে নিচ্ছে। কিছু ভুল আছে। আমি আপনার কাছে আসবে, আমার সহকর্মী আছেন একজন নির্বাচন কমিশনে, তার কাছ থেকে একটা তথ্য নেই, তারপরে আমরা আপনার সাথে অবশ্যই আলোচনা কন্টিনিউ করব। এবং এটা তার ব্রিফিংটা আপনি যদি শুনে থাকেন বা পরে যদি শুনবেন,
তিনি কিন্তু খুব চমৎকার করে বলেছেন এবং এটা আমি বলবো যে গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক রাজনীতিতে, বিশেষ করে বাংলাদেশে এটি একটি বড় ধরনের মেসেজ বহন করবে অবশ্যই। আছেন মিজান আহমেদ আমাদের সঙ্গে। মিজান আহমেদের কাছ থেকে সবশেষ তথ্য জানবো। নির্বাচন কমিশন, মিজান, জানি সারাদিন ধরে আছেন, সম্ভবত সারা রাত ধরেই হয়তো থাকতে হবে আপনাকে। এখন পর্যন্ত আপনার কাছে কি কি তথ্য আছে? জুয়েল, যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, আসলে প্রযুক্তির এই বিশ্বে সবকিছু এগিয়ে আসলো। নির্বাচন কমিশনের যে সেন্ট্রাল ডাটাবেজ এবং যেই তথ্য সমন্বয়, সেই তথ্য সমন্বয় এখনো আসলে প্রযুক্তির ছোঁয়া তেমন একটি লাগেনি, যার কারণে আমরা যখন জানি যে সবগুলো গণমাধ্যমে কিন্তু বেসরকারিভাবে যে ফলাফলগুলো বলতেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধানের শীষের যে জোট, সেই জোটে কিন্তু এরই মধ্যে কিন্তু 99 জন প্রার্থী বিজয়ী হয়েছেন। অন্যদিকে দাঁড়িপাল্লার জোটের কিন্তু 32টি আসনে কিন্তু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তো সেই তথ্যগুলো কিন্তু এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে ঘোষিত হচ্ছে না। নির্বাচন কমিশন এখনও বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র অনুযায়ী প্রাপ্ত যে তথ্য, সেই তথ্যগুলো জানাচ্ছে, যদিও সেখানের মাত্রা খুবই কম। আমি যদি আপনার মাধ্যমে একটু দর্শককে জানাতে চাই, পিরোজপুর 2 আসনের 167টি কেন্দ্রের 38টি কেন্দ্রের বেসরকারি ফলাফল এখানে ঘোষণা করা হয়েছে। সেই বেসরকারি ফলাফলে তারা যেমনটি জানিয়েছেন, সেখানে ধানের শীষ প্রতীকে 18,453 ভোট পাওয়া হয়েছে এবং তার বিপরীতে দাঁড়িপাল্লা প্রতীকে 21,415 ভোট পাওয়া হয়েছে এবং এক্ষেত্রে গণভোটের ভোট পেয়েছে 30,059 ভোট এবং না ভোট পড়েছে 14,056 ভোট। সাধারণত আমরা এইখানে ঘোষিত যে বেসরকারি ফলাফল, তার মধ্যে অধিকাংশ আসনেই আমরা দেখছি যে ভোট জয়যুক্ত হওয়ার পথে রয়েছে। তবে রাঙামাটি 299 যে নির্বাচনী আসন রয়েছে, সেখানে 214টি আসনের 74টি কেন্দ্রের যে ফলাফল ঘোষণা করা হয়েছে, সেই 74টি কেন্দ্রের ফলাফলে দেখা যায় যে না ভোট পেয়েছে 61,262 ভোট আর ভোট পেয়েছে 22,878 ভোট। অন্যদিকে জয়পুরহাট 1 আসনে 152টি কেন্দ্রের মধ্যে 12টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে এখান থেকে ঘোষণা করা হয়েছে, যেখানে দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে 12,294 ভোট এবং ধানের শীষ প্রতীকে প্রার্থী পেয়েছে 11,868 ভোট। অতিরিক্ত নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ তিনি ফলাফল ঘোষণা করছেন এবং সেই ফলাফল ঘোষণার ধারাবাহিকতায় আমরা তার ঘোষিত ফলাফল একটু শুনবো। তার ফলাফলগুলো আসলে যে আপনি যেটা বললেন না, যে অনেক আস্তে স্লো যাচ্ছে, অল্প আসছে। আমরা যে ফলাফল দিচ্ছি, যেখানে তারা হয়তো নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত পুরো ফলাফল একটিও দিতে পারেনি, তবে আমরা এর মধ্যে আমরা বলেছি 116টি আসনের ফলাফল দিয়েছে। ওই যে জায়গাটা ছিলাম, আপনি যা বলতে চাচ্ছিলেন সে জায়গাটা আমি থামিয়ে দিয়েছিলাম, দুঃখিত আপনার কথার মধ্যে। না, এখানে হচ্ছে কি, এই নির্বাচনটার একটা দিক আমি অবশ্যই এটা হাইলাইট করব, নেভার ইন দি হিস্ট্রি, সেটা হচ্ছে উইদাউট এ সিঙ্গেল ক্যাজুয়ালিটি নির্বাচনটা হয়ে গেল। এটা কিন্তু মারাত্মক ব্যাপার। আমাদের কোনো ক্যাজুয়ালিটি, একজন মারা গেছে ওই ধাক্কা দিয়ে, না সেটা তো না, ওইটাকে ক্যাজুয়ালিটি ছোটখাটো ঘটনা, ওইটাকে আমরা ক্যাজুয়ালিটি ধরবো না। যেরকম আশঙ্কা করা হয়েছিল যে মবক্রেসি, ইনস্টিটিউশনালাইজ মবক্রেসি, এই মবক্রেসি না জানি কি করে, হ্যাঁ, এইটা মানে আমরা তো দীর্ঘ 16 মাস আর্মির একটা জেন্টলম্যান রূপ দেখছি, হ্যাঁ, এইবার কিন্তু আমরা দেখছি আর্মির আসল রূপ, সেটা হচ্ছে যুদ্ধক্ষেত্রের যে রূপ, হ্যাঁ, এবং সে কারণেই কিন্তু মানে মোস্টলি আর্মির এই স্টার্ন মেজার, হ্যাঁ, এইটা নির্বাচনটাকে ঘুরিয়ে দিয়েছে, সুষ্ঠু করে দিল। তা না হলে কিন্তু হতো না, এবং আমি 3-4 দিনের মধ্যে এটাই বলতেছিলাম। আমার কথা অবশ্য শুনে নাই, তারা স্বপ্রণোদিত হয়ে পড়ছে, এখানে আমার কোনো ক্রেডিট নাই, আমি আমার মতো করে বলে গেছি আর কি। এবং সেভাবে হইল, উইদাউট ক্যাজুয়ালিটি, উইদাউট এ মানে হ্যাভক, কি বলে যে কনফ্রন্টেশন, হ্যাঁ হয়েছে, টুকটাক হয়েছে, এগুলি তো হবেই, এটা তো টুকটাক হয়েছে। ঢাকার কিন্তু অনেকগুলো আসনে কিছু কিছু কেওয়াজ তৈরির চেষ্টা হয়েছিল, কিন্তু আর্মি 3 থেকে 5 মিনিটের মধ্যে আর্মি সেখানে পৌঁছে গেছে। আমি একটা কথা গত রাত থেকে, মানে আগের রাতটা, আমি প্রসঙ্গক্রমে একটা কথা বলি, একটু ইরেলেভেন্ট মনে হবে। দেখেন, দীর্ঘ 16 মাস এই আর্মিকে অ্যাক্টিভেট করা হলো না, চিফ অ্যাডভাইজার করলেন না, মবক্রেসির মও থাকতো না। আমরা যে 16 মাস যে সাফার করলাম, হ্যাঁ, মবক্রেসির মও থাকতো না যদি আর্মি অ্যাক্টিভেটেড হতো। চিফ অ্যাডভাইজার কোন রহস্যের কারণে, কি এমন রহস্য যে, হ্যাঁ, মানে সারা দেশ জুড়ে মব হয়েছে কিন্তু আর্মি কোনো অ্যাক্ট করেনি, মানে জেন্টলম্যানের মতো দাঁড়ায় দেখছে আর কি। একটা জায়গায় সিলেক্টিভ, আমি বললাম না, সিলেক্টিভলি, যেমন গোপালগঞ্জে হাইপার অ্যাক্টিভ হয়েছে আর্মি, যেহেতু চিফ অ্যাডভাইজার হিমসেলফ মানে এটা চাইছে, যেহেতু এনসিপি আক্রান্ত হয়েছে। ওখানে যদি আপনার এই যে বিএনপি অথবা জামাত থাকতো, মনে হয় না মানে আর্মিকে অ্যাক্টিভেটেড করা হতো, হ্যাঁ, এটা আমার ধারণা আর কি। যেহেতু এনসিপি তার নিজের দল, তার ব্লেসড
আমরা তো ধরেন অনেকদিন ধরে অপেক্ষা করছি একটা নির্বাচন গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত হবে এবং প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বলা হচ্ছে ইট উইল বি ডান বিটুইন 18th অফ ফেব্রুয়ারি, মানে আর মাত্র 5-6 দিনের মধ্যে এটা হস্তান্তর হয়ে যাবে। চ্যালেঞ্জ, বিশাল চ্যালেঞ্জ কিন্তু সামনের সরকার পরিচালনা, কারণ বিগত একটি সরকার অর্থনীতিকে ভঙ্গুর করে দিয়ে গেছে, অর্থনীতি থেকে শুরু করে অনেক কিছু আমি বলছি, সেটাকে টেনে তোলা থেকে শুরু করে আমি সবকিছু। বলছি, জি, আপনি বলতে আমি কলিকাতা বুঝে গেছি। শুনেন, প্রথমে একটু বলে নেই, এই ফাইটটা আমরা যে রেজাল্টটা দেখতেছি, যে ট্রেন্ড, যে প্রবণতাটা দেখতেছি, এই প্রবণতা আলটিমেটলি করবে, মানে লাস্ট করবে। সেটা হচ্ছে নির্বাচনটা অ্যাকচুয়ালি হলো আপনার মেরিটোক্রেসি বনাম থিওক্রেসি। তারেক রহমান যেটা বলছিল, এটা ধর্মের না, এটা মেধা, আর থিওক্রেসি ধর্মতাত্ত্বিক, যে এটা হলো। অথবা দি আদার ওয়ে রাউন্ড আমরা এভাবে বলতে পারি যে লিবারাল ডেমোক্রেসি ভার্সাস ইসলামাইজেশন, এইটা একটা মানে কাজ করছে আমার মনে হয়। তো যাই হোক, এটা পজিটিভ অ্যাট দিস মোমেন্ট। পরবর্তীতে কী হয় সেটা পরে দেখেন। চ্যালেঞ্জ না, অসংখ্য চ্যালেঞ্জগুলিকে যদি আপনি 3 ভাগে ভাগ করেন বা 4 ভাগে ভাগ করেন, একটা ধরেন যে অর্থনৈতিক চ্যালেঞ্জ। অর্থনৈতিক চ্যালেঞ্জ কি? যেমন ধরেন যে মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক বলতেছে যে তাদের পর্যবেক্ষণ হচ্ছে অর্থনীতি সন্ধিক্ষণে, ঠিক আছে? আচ্ছা, দুর্নীতিতে তো এক ধাপ নামছে, এটা তো আপনি জানেনই। তারপরে অর্থ উপদেষ্টা তার শেষ কর্মদিবসে বলতেছেন যে খেলাপি ঋণ ও ক্রেডিট সাপ্লাইয়ে চাপে আছে অর্থনীতি, ঠিক আছে? তারপর দেবপ্রিয়, উনি বলতেছেন, উনি তো দেবপ্রিয় ধরেন যে সরকার ঘনিষ্ঠ লোকই ছিলেন, উনি শ্বেতপত্র তো দিয়েছেন, প্রথম দিকে তো উনি সরকারকে ব্ল্যাঙ্ক চেকই দিয়ে দিয়েছিলেন, পরে আবার সমালোচনা হয়ে গেছে। কোথায় এখন উনি বলতেছেন যে দম ফুরে আসছে ইত্যাদি মুক্ত। তারপর ধরেন যে ইনফ্লেশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছিল যে এটা ডিসেম্বরের মধ্যে এটা রিডিউস হবে, হয় নাই, এবং ইনফ্লেশন এখন সাউথ এশিয়ায় হায়েস্ট, এবং সেকেন্ড হায়েস্ট যে সেটা বাংলাদেশের প্রায় অর্ধেক, বুঝে নেবার। জিডিপির অবস্থা ভালো না, ইনভেস্টমেন্ট নাই। আশিক চৌধুরী বলতেছে যে এটা র্যাঙ্কিং নিচে। চিন্তা করে, এত টাকা খরচ করে ইনভেস্টমেন্ট সামিট হইলো, মুক্ত ইংরেজিতে বক্তৃতা দিল, মানে মনে হচ্ছে যে বিশাল একটা ব্যাপার আর কি। $1, তখন ভাবছিলাম যে পাইপলাইন বোধহয় ডলারের জ্যাম হয়ে যাবে, হ্যাঁ, এখন দেখি যে পাইপলাইন হলো, পরে এই দিক থেকে তাকাইলে ওই দিক দেখা যায়। আচ্ছা, তারপর ধর বেতন আপনি বাড়াই দিয়েছেন ডাবল, মানে আমি এগুলি বুঝলাম না, এই গভর্নমেন্ট কেন এই শেষ সময়ে এই সিদ্ধান্তগুলি নিল? এটা কি পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টকে বিপদে ফেলার জন্য, যে তখন মানুষ বলবে ও আচ্ছা, এই তো ইন্টারিম গভর্নমেন্ট ফেল করছে, তো কী হয়েছে, এই গভর্নমেন্ট তো পারতেছে না, এরকম একটা মানে জাস্টিফিকেশনের জন্য কিনা? তারপরে ধরেন যে এই যে আপনার শুল্ক চুক্তি হলো আমেরিকার সাথে, এটা আবার NDA, নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে, প্রকাশও করে। কী হয়েছে ওটা ব্যবসায়ীরা তো ওয়ারিড, তারা বলতেছে যে কী হয়েছে না ভাই আমরা কিছুই জানি না। বাণিজ্য উপদেষ্টার কথার ভাষা দেখেছেন, তার অ্যাটিটিউড দেখেছেন, দেখেন, তাতে মনে হয় যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশে যারা ব্যবসায়ী, যারা পলিটিক্স করে, তারা কেউই কিছু বোঝে না। ওনারা উনি যেটা বোঝেন সেটাই চূড়ান্ত। আমি একটা হিউমার করি। আমাদের এক বন্ধু ছিল, সে আমাদের বলতে, সে ইউনিভার্সিটি আমলে বলতো যে দেখ বিদ্যাসাগর কীভাবে বিদ্যাসাগর হলো, তখন রিডিং ম্যাটেরিয়ালস কী ছিল, তখন রবীন্দ্রনাথ বিকশিত হয় নাই, T.S. এলিয়ট নাই, হেমিংওয়ে নাই, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর এত সাহিত্য হলো, কিছুই তো পড়েনি বিদ্যাসাগর। তা আমরা যে এত পড়লাম, আমাদের তো কেউ বিদ্যা পুকুরও বলে না, হ্যাঁ, আমরা তো বিদ্যাসাগরের চেয়ে বেশি পড়ছি। তো উনি বিদ্যাসাগর, আমরা বিদ্যা পুকুর না? তা ওনারা সব পড়ছে, আমরা কিছুই পড়ি নাই, হ্যাঁ, আমরা কিছুই পড়ি না, আমরা কিছুই জানি না। তো এগুলি হচ্ছে কি এই ধরনের, যাক এইসব মানে এটা মানে এইসব জিনিস টাচই করা উচিত না। কিন্তু সেই বিপদগুলো তো পরবর্তী নির্বাচিত সরকারকে কাঁধে নিয়ে সামনে থাকতে হবে। আচ্ছা, এটা গেল বিরাট চ্যালেঞ্জ। অর্থনীতি গেল, অবশ্যই আমি অর্থনীতির পরে পরবর্তীতে যেটা আসবেন সেটাও যাবো, তবে আমরা একটু সহকর্মীর সাথে আসি, কারণ চারিদিকে উল্লাস চলছে, আনন্দ। আপনি দেখতে পাচ্ছেন এটা গুলশানের ছবি, গুলশানে সম্ভবত গুলশানে অফিসের সামনে, চেয়ারম্যানের অফিসের সামনে আনন্দ উল্লাস। আমরা একটু বরিশালে যাব, আমাদের সহকর্মী আছেন জিয়াদ মাহমুদ, তার কাছ থেকে জেনে নেই। জিয়াদ মাহমুদ নিশ্চয়ই রিটার্নিং কর্মকর্তার অফিসেই আছেন, আপনার কাছে ফলাফল কতটুকু এসছে এখন পর্যন্ত একটু আমাদেরকে জানাবেন। আর বাইরের খবর যদি একটু জেনে থাকেন, আনন্দ উল্লাস বিএনপির যারা জিতেছেন তাদের নেতাকর্মীদের খবর।
সারাদিন উৎসব মুখর পরিবেশে ভোট শেষে গণনা এবং গণনার পরে আস্তে আস্তে করে আমাদের কাছে কিন্তু ফলাফল আসতে শুরু করেছে এবং বাইরে কিন্তু একটা উৎসব মুখর পরিবেশ দেখতে পাচ্ছি। বিশেষ করে বরিশালের 6টি আসনই আমরা যতদূর তথ্য পেয়েছি তার মধ্যে আমরা জেনেছি যে বিএনপি অনেকটা এগিয়ে আছে। আমি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো আপনাকে প্রথমে জানিয়ে নিচ্ছি। বরিশাল 1 আসনে ধানের শীষের প্রার্থী জহিরুদ্দিন স্বপন, তিনি যেখানে 42টি কেন্দ্রের ফলাফল আমরা জানতে পেরেছি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে, জহিরুদ্দিন স্বপন পেয়েছেন 34,303টি ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান পেয়েছেন 12,698টি ভোট এবং দাঁড়িপাল্লার প্রার্থী কামরুল ইসলাম খান পেয়েছেন 14,095টি ভোট এবং বরিশাল 2 আসনে ধানের শীষের প্রার্থী শরফুদ্দিন আহমেদ সন্টু পেয়েছেন 32টি কেন্দ্রে 28,733টি ভোট এবং দাঁড়িপাল্লার আব্দুল মান্নান পেয়েছেন 17,259টি ভোট। এছাড়া বরিশাল 3 আসনেও আমরা যদ্দূর জানতে পেরেছি 17টি কেন্দ্রের ফলাফল আমাদের কাছে এসেছে। ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদিন 10,660টি ভোট এবং ঈগল প্রতীকের ব্যারিস্টার ফুয়াদ তিনি পেয়েছেন 9,960টি ভোট এবং 4 আসনের ফলাফল 48 কেন্দ্রে, যেটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষিত হয়েছে। দাঁড়িপাল্লার আব্দুল জব্বার পেয়েছেন 22,646টি ভোট এবং বিএনপির রাজীব হাসান পেয়েছেন 43,051টি ভোট। এছাড়া বরিশাল সদর আসনের আমাদের কাছে যে তথ্য আছে 176টি কেন্দ্রের মধ্যে 122টি কেন্দ্রের ফলাফল এসেছে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে, যেখানে 27,483 ভোট পেয়েছে বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমান সরোয়ার এবং তার কাছাকাছি যিনি রয়েছেন তিনি হচ্ছেন প্রার্থী মুফতি ফয়জুল করিম, যিনি 18,162টি ভোট পেয়েছেন। এছাড়া আমাদের কাছে আমরা যেসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করেছি তাতে আমরা দেখেছি যে বরিশাল 1, বরিশাল 5 এবং বরিশাল 3 আসনে যে প্রার্থী আসলে তিনি কিন্তু বিজয় হিসাবে বলা যায় যে প্রাথমিক তথ্য এসেছে আমাদের কাছে। তো আমাদের একেবারে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে রিটার্নিং কর্মকর্তার ঘোষণার উপরে, তার তথ্যের উপরে ভিত্তি করে জানা যাবে আসলে বরিশালের 6টি আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে বিজয়ী কারা হচ্ছেন। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে। জিয়াদ মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ। জিয়াদ মাহমুদ আমাদের সহকর্মী বরিশাল থেকে জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর। আপনি যে কথা বলেছিলেন অর্থনৈতিক চ্যালেঞ্জটা শুনলাম, এরপরে রাজনৈতিক চ্যালেঞ্জের 1 নম্বর হচ্ছে মবক্রেসি। যে মবক্রেসি মানে ইনস্টিটিউশনালাইজ হয়েছে, এইটা দূর করাটা এই গভর্নমেন্টের জন্য একটা বড় চ্যালেঞ্জ। 2 নম্বর হচ্ছে আমরা গত 16 মাসে দেখলাম যৌক্তিক অযৌক্তিক যাই হোক না কেন বিভিন্ন কোয়ার্টার থেকে তারা আন্দোলন করছে এবং সরকারের উপর একটা চাপ, ইন্টারিম গভর্নমেন্টের চাপ তৈরি করছে। এই প্রবণতাটা যদি কন্টিনিউ করে যে দেখা যাচ্ছে যে এই 16 মাসে কী হলে আন্দোলন করলে দাবি মেনে দিচ্ছে অথবা একটা কিছু হচ্ছে, তো ঠিক আছে, যে সমস্ত কোয়ার্টার তারা ডিপ্রাইভ মনে করে, তারা মনে করে যে তারা বৈষম্যের শিকার, তারা হয়তো একটা আন্দোলন করলো এবং এটা যে সিরিজ হইতে থাকে আন্দোলন, হ্যাঁ, এই 16 মাসের মতো, তাহলে এটা একটা চাপ হবে। এবং এখন তো ধরেন যে আমাদের তো পলিটিক্সের নেচারটাও চেঞ্জ হয়ে গেছে, মানুষ তো বেপরোয়া হয়ে গেছে, মানুষ কী বলে কোয়ালিটেটিভ চেঞ্জ হয়েছে মানুষের মধ্যে, হ্যাঁ, এই 5ই আগস্টের পরে। ফলে মানে গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করার জন্য একে তো অপোজিশন চাইবে গভর্নমেন্ট ডিস্টেবিলাইজড হোক, হ্যাঁ, যেটা আপনি বলতেছিলেন যে এই যে জামাত কেন মেনে নিচ্ছে বা নিবে, এইটা দেখেন, এইটা হচ্ছে জামাত তো অনেক মানে খুব দূরবর্তী চিন্তা করে জামাত রাজনীতি করতেছে, গত আমরা দেখতেছি স্বাধীনতার পর থেকে। বা তারা দে আর নট ইন হারি, তারা কোনো তাড়াহুড়ার মধ্যে নাই, হ্যাঁ, তারা একটা রেজিমেন্টেড ফোর্স, একটা ক্যালকুলেটিভ মেথডিক্যাল একটা দল, হ্যাঁ, তারা এটা ভাবতে পারে আচ্ছা ঠিক আছে 6 মাস 1 বছর 2 বছর আমরা ওয়েট করি, এটা পলিউটেড হয়ে যাক, এটা মানে ব্যর্থ হয়ে যাক, তারপরে এটা ফেয়ার চান্স থাকবে তখন আমাদের। আর এই মুহূর্তে হয়তো ক্রাইসিস এত, আমরাই হয়তো পলিউটেড হয়ে যাবো, এটা আবার বিএনপি সুযোগ নেবে পরে, এরকম একটা চিন্তা থাকতে পারে। কিন্তু তো এরকম পলিটিক্যাল প্রবলেম আছে। সবচেয়ে বড় প্রবলেম যেটা, সেটা হয়তো কেউ বুঝতেছে না, সেটা হচ্ছে যে জিও পলিটিক্যাল যে ক্রাইসিস, এইটাকে হ্যান্ডেল করা ইটস ভেরি টাফ। ভেরি টাফ ইন দি সেন্স, আপনাকে ধরেন যে 3টা সুপার পাওয়ার, 2টা সুপার পাওয়ার, একটা সেমি সুপার পাওয়ার, আমেরিকা, চায়না এবং ইন্ডিয়া, এই 3টাকে হ্যান্ডেল করা, প্রপারলি হ্যান্ডেল করা। তারপর নতুন 2টা অ্যাক্টর বের হয়েছে, এটা হচ্ছে টার্কি অ্যান্ড পাকিস্তান। তারা কিন্তু আমাদের জিও পলিটিক্সে নতুনভাবে ইনভলভ হচ্ছে, হ্যাঁ। তো এগুলিকে তো হ্যান্ডেল করতে হবে, মানে আপনাকে মানে এমন একটা
কি বলে যে হায়েস্ট অর্ডারের ডিপ্লোমেসি আপনাকে নিতে হবে, যে ডিপ্লোমেসিটা থেকে আপনি সবাইকে গুড হিউমারে রেখে হ্যাঁ জিও পলিটিক্সটা আপনার ফেভারে নিতে পারবেন। কারণ প্রবলেম কিন্তু খুব টাফ। চায়না এবং আমেরিকার যে দ্বন্দ্ব, মানে মোর স্পেসিফিক্যালি আপনার ধরেন যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বনাম রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ, যেটা মূল টাগ অফ ওয়ার যেটা আমাদের বে অফ বেঙ্গলে, এইখানে নেক্সট গভর্নমেন্ট কী ভূমিকা নেবে। হ্যাঁ, বা ধরেন ইউনুস সাহেবের তো একটা বড় সুবিধা ছিল, বড় সুবিধা হচ্ছে গ্লোবাল পার্সোনালিটি ইত্যাদি। ধরেন যে যেমন তো ইন্ডিয়ান এক্সপ্যানশনিজম, এই ইউনুস সাহেব থাকার কারণে এইটা একটু সহজ হয়েছে, মানে ইন্ডিয়ার থ্রেটগুলোকে করা, মানে কমব্যাট করা। এখন এই তারেক রহমান অথবা শফিকুর রহমান যেই প্রাইম মিনিস্টার হোক না কেন, তারা তো ওই ধরনের পার্সোনালিটি নন আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার এগুলি হ্যান্ডেল কীভাবে করা হবে, টার্কির ইনভলভমেন্ট কীভাবে হ্যান্ডেল করা হবে, তারপরে চায়নাকে কীভাবে কন্টেন করা হবে উইদাউট মানে এই আমেরিকাকে হোস্টাইল করা ছাড়া, আবার আমেরিকাকে কীভাবে কন্টেন করা হবে চায়নাকে হোস্টাইল করা ছাড়া, ইন্ডিয়াকে কীভাবে হ্যান্ডেল করতে হবে এগুলি খুব টাফ কিন্তু আমাদের এই ডিপ্লোমেসিটা। নিশ্চয়ই তিনি একটা চিন্তাধারা থেকে সামনে এগোবেন, কারণ আপনি একটা জিনিস খেয়াল করে থাকবেন যে অনেক সিনিয়র লিডারকে কিন্তু তিনি এবার নমিনেশন দিয়েছেন, তারা জিতেও আসছেন বিভিন্ন জায়গায়, এবং তারা অনেক বছর ধরে রাজনীতিতে অনেকটা ইনএক্টিভ ছিলেন, কিন্তু তারা যেহেতু অভিজ্ঞ, আগের সরকারে ছিলেন, তার মার সঙ্গে সরকারে ছিলেন তারেক রহমান সিমস টু বি ভেরি ম্যাচিউর। হ্যাঁ, এবং তাদেরকে কিন্তু নির্বাচনিত করে তারপরে জিতে আসছেন তারা, তাদেরকে নিয়ে হয়তো ওনার একটা ভাবনা আছে, বড় ভাবনা। এবং তারেক রহমানের একটা জিনিস আমি দেখতেছি যে উনি মানে ওয়ান ম্যান শো করতে চাচ্ছেন না, মানে ফ্রম দি ভেরি বিগ, এবং আসার পর থেকে আরো বেশি, হ্যাঁ আরো বেশি ওয়ান ম্যান শো না, এটা একটা কালেকটিভ। যদি ফেল করি কালেকটিভ ফেইলিওর, যদি উইন করি তাহলে সবাই মিলে করলাম আর কি। এটা একটা খুব ভালো দিক। হ্যাঁ, আপনার সঙ্গে আলোচনা আবার অবশ্যই যুক্ত থাকবো। আমাদের সঙ্গে আরেকজন সহকর্মী যুক্ত হবেন রাজশাহী থেকে, রাজশাহীর সহকর্মী মীর কাদির যুক্ত আছেন সম্ভবত আমাদের সঙ্গে। মীর কাদির, আপনার কাছে ফলাফলের সবশেষ খবর কি আছে একটু আমাদেরকে জানাবেন। জুয়েল, রাজশাহীর যে 6টি আসন, এই 6টি আসনের যে সরকারি ফলাফল সেটি কিন্তু আমরা এখনো পাইনি, তবে বেসরকারি ফলাফল আমাদের কাছে আছে। এর মধ্যে রাজশাহী 4 আসনের আমরা পূর্ণাঙ্গ ফলাফল পেয়েছি। এখানে 122টি কেন্দ্র এবং পোস্টাল ব্যালট এই মিলিয়ে মোট এখানে বিএনপি প্রার্থী তিনি পেয়েছেন 1,09,759 ভোট এবং জামাত প্রার্থী তিনি পেয়েছেন 1,00,000। বাকি যে 5টি আসন রয়েছে এই পাঁচটি আসনের মতো রাজশাহী, এছাড়া বাকি যে 5টি আসন রয়েছে এই পাঁচটি আসনের মতো রাজশাহী যে এক আসন, এই এক আসনে মোট 159টি কেন্দ্র, এখানে মোট 118টি কেন্দ্রে আমরা ফলাফল পেয়েছি। এখানে বিএনপি প্রার্থী পেয়েছেন 1,23,935টি ভোট এবং জামাত প্রার্থী পেয়েছেন 1,32,668 ভোট। এখানেও কিন্তু জামাত প্রার্থী প্রায় 9,000 ভোটে এগিয়ে আছেন। অর্থাৎ রাজশাহী যে 6টি আসন, এই 6টি আসনের মধ্যে একটি আসনে জামাত প্রার্থী জয়ী হয়েছেন এবং একটি আসনে জয়ের দ্বার প্রান্তে রয়েছেন। বাকি যে 4টি আসন, এই 4টি আসনে কিন্তু বিএনপি জয়ের দ্বার প্রান্তে রয়েছে। রাজশাহী 2 আসন, এখানে মোট 115টি কেন্দ্র, এখানে 114টি কেন্দ্রের যে ফলাফল সেটি আমরা পেয়েছি। এখানে বিএনপি প্রার্থী তিনি পেয়েছেন 1,25,647 ভোট, জামাত প্রার্থী পেয়েছেন 9,74,066 ভোট। অর্থাৎ বিএনপি যিনি প্রার্থী মিজানুর রহমান মিনু, তিনি কিন্তু প্রায় 28,000 ভোটে এগিয়ে আছেন। অর্থাৎ বলা যায় তিনি জয়ের দ্বার প্রান্তে রয়েছেন। তার জয়ের যে ঘোষণা সেটি শুধু সময়ের অপেক্ষা। রাজশাহী যে 3 আসন রয়েছে, 3 আসনেও কিন্তু বিএনপি অনেক ব্যবধানে এগিয়ে রয়েছে। এখানে 131টি কেন্দ্র রয়েছে, 31টি কেন্দ্রের মধ্যে কিন্তু 107টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি। এখানে বিএনপি প্রার্থীও প্রায় 31,000 ভোটে কিন্তু এগিয়ে রয়েছেন। অর্থাৎ বলা যাচ্ছে তিনিও এখানে জয়ী হবেন সরকারিভাবে। এছাড়া রাজশাহী যে 5 আসন, সেখানেও কিন্তু বিএনপি প্রার্থী বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। অর্থাৎ রাজশাহী যে 6টি আসন, এই 6টি আসনের মধ্যে কিন্তু তিনি সবচেয়ে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন, প্রায় 70,000 ভোটে এগিয়ে রয়েছেন। অর্থাৎ বলা যাচ্ছে রাজশাহীর যে মোট 6টি আসন, এই 6টি আসনে 2টি আসনে জামাত জয়লাভ করতে যাচ্ছে এবং 4টি আসনে বিএনপি প্রার্থী তারা জয়লাভ করতে যাচ্ছে। তো রাজশাহী থেকে এই ছিল নির্বাচনের বিষয়ে আমার কাছে তথ্য। মীর কাদির, অনেক ধন্যবাদ। আমরা বিভিন্নভাবে তথ্য পাচ্ছি, তথ্য সংগ্রহ করছি, দর্শকদেরকে জানানোর চেষ্টা করছি। এর মধ্যে একটা বিরতির সময় হয়েছে, একটা বিরতি নিয়ে আসি, তারপরে আপনার সঙ্গে আলোচনা তো করবোই, সার্বিক পরিস্থিতিও জানবো। দর্শক, একটা বিরতি নেব। আপনারা আছেন ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে
ডিবিসি নিউজের সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। আপনারা জানেন আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাসুদ। মাহমুদ কামাল, যে আলোচনায় ছিলাম, আপনি পরবর্তী নির্বাচিত সরকারের হাতে যে চ্যালেঞ্জগুলো সেগুলো নিয়ে আলোচনা করছিলেন, কিন্তু আমরা সার্বিকভাবে যদি বলতে চাই এই নির্বাচন কমিশনের যে ভূমিকা ছিল, যা দেখেছেন, তাতে আপনি কি মনে করেন আসলে এই কমিশন? আপনি শুরুতে একটু বলার চেষ্টা করেছিলেন যে সুষ্ঠু ভোটটা হয়েছে বেসিকলি সেনাবাহিনীর সমর্থন এবং সেনাবাহিনীর সহযোগিতার কারণে, কিন্তু নির্বাচন কমিশন শক্ত হতে পারে না কেন? এটা আমরা যুগ যুগ ধরে আলোচনা করে আসছি। মনে হয় যে কেন এরা শক্তভাবে, সঠিকভাবে, খুব শক্ত হাতে নির্বাচনটা করতে পারে না কেন? এটা হলো কি, দেখেন আমাদের নট অনলি ইলেকশন কমিশন, আমাদের যে সমস্ত পলিটিক্যাল এবং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলো আছে, সবগুলি ইনস্টিটিউশন, সেগুলো আপনার প্রপারলি ফাংশন করতে পারে না, অথবা দে আর নট এম্পাওয়ার্ড টু ডু সো। যেমন ধরেন আমাদের এখানে যে কতগুলি কনস্টিটিউশনাল বডি আছে না, এই যে অ্যান্টি করাপশন কমিশন, তারপর পাবলিক সার্ভিস কমিশন, হিউম্যান রাইট কমিশন, তারপরে এরকম নানান করি আছে, এবং নান অফ দেম ফাংশন প্রপারলি, ক্যান ফাংশন প্রপারলি। তারা হয় ভলেন্টারিলি করে না, অথবা তাদের উপর একটা চাপ থাকে। হ্যাঁ, কী কারণে? এখানে মানে টাকা পয়সার লেনদেন একটা বড় ব্যাপার। যেমন ধরেন অ্যান্টি করাপশন কমিশন, তারা অনেক অভিযোগ আছে যে টাকা খেয়ে তারা ছাড়পত্র দেয়, আবার কি বলে যে নির্দোষকে আপনার ট্র্যাপ করে ইত্যাদি। তো এইগুলো আছে আমাদের এখানকার ইনস্টিটিউশনগুলি, তো মানে সেভাবে গড়ে ওঠে নাই। তার নির্বাচন কমিশন তো একটা ইনস্টিটিউশন, তাই না? এবং এটা একটা কনস্টিটিউশনাল বডি। এটা কেন পারে নাই এটা একটা আলোচনাটা খুব দীর্ঘ, আমি সংক্ষেপে বলি। সেটা হচ্ছে যে পৃথিবীর সবখানে, মানে স্পেশালি ইন দ্য ওয়েস্টার্ন সোসাইটি, প্রতিষ্ঠান বড়, ব্যক্তি ছোট। ঠিক আছে? আমাদের এখানে কিন্তু প্রতিষ্ঠান ছোট, ব্যক্তি বড়। কীরকম দেন আমি বলি, আপনি যদি বলেন যে হি ইজ এ প্রফেসর, মানে একটা প্রফেসর বললেন যে ইনি প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি, ইট ডাজন্ট মিন এনিথিং। প্রফেসরের নাম বলতে হবে আপনাকে, যে এটা সিরাজ ইসলাম চৌধুরী, অথবা তাইলে বুঝবেন যে হ্যাঁ লোকটা কী। শুধু প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি, ইট ডাজন্ট মিন এনিথিং। কারণ দেখা যাবে যে অনেক প্রফেসর আছে তারা একেবারে স্কুল টিচারের চেয়ে তো খারাপ। তারপরে হি ইজ অ্যান এমপি, ইট ডাজন্ট মিন এনিথিং। এইটা কি ডক্টর কামাল হোসেন নাকি হারুন মোল্লা, এটা আপনাকে বলতে হবে। হ্যাঁ, ফলে আমাদের এখানে যেহেতু প্রতিষ্ঠানের কোনো নিজস্ব কোনো নাই, মানে ফাংশন করার মতো তাদের কোনো নাই, সেভাবে গড়ে ওঠে নাই, ফলে ওইখানে যে ব্যক্তিটা বসে সে যদি ফাংশন করে তাইলে প্রতিষ্ঠান ফাংশন করবে। তো দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে নির্বাচন কমিশনে যাদেরকে নিয়োগ দেওয়া হয়, হ্যাঁ, এটাও তো এক ধরনের বায়াস থেকে হয়, এক ধরনের পলিটিক্যালি মোটিভেটেড হয়ে দেওয়া হয়। আগে তো আমরা সেভাবেই দেখছি আর কি। এবং এখানে মানে টিএন সেশনের মতো লোক পাওয়াও মুশকিল, এটাও ঠিক, তার মতো লোক এখানে পাওয়াও মুশকিল। কারণ মানে দেখা যাবে যে কি বলে যে এই লোম বাঁচতে কম্বল উদার হয়ে যাবে, মানে নাই তো, লোকই তো নাই, কি করবেন আপনি? হ্যাঁ, আমাদের নিরপেক্ষ লোক নাই, না শক্ত লোক নাই, না, প্রথম কথা যোগ্য লোক নাই। একটা এফিসিয়েন্সি ম্যাটার্স, এফিসিয়েন্সি সবচেয়ে বড় দেখেন, আমি না মানে করাপ্টের চাইতে আপনার এফিসিয়েন্ট লোককে আমি বেশি গুরুত্ব দিই। একটা লোক করাপ্ট, কিন্তু আরেকটা লোক সে করাপ্ট কিন্তু এফিসিয়েন্ট, আর একটা লোক অনেস্ট কিন্তু ইনএফিসিয়েন্ট। আই উইল প্রেফার দি ল্যাটার, যে এফিসিয়েন্ট একটু করাপ্ট। হ্যাঁ, এফিসিয়েন্সি সবার আগে, তারপরে অন্য জিনিস, তাই না? তা আমাদের এখানে তো এফিসিয়েন্ট লোকই নাই। আর সততা ইজ নট এ কোয়ালিটি, ইটস এ ডিভাইন ভার্চু। চোখ থাকলে দেখা যায়, কান থাকলে শোনা যায়, বিবেক থাকলে সৎ হওয়া যায়। এটা হার্ড আর্ন কিছু না, কষ্টার্জিত কিছু না। কষ্ট করে কি শিখছে, কোন এফিসিয়েন্সিটা শিখছে কষ্ট করে, দ্যাট ম্যাটার্স। আমি সৎ, ওয়েস্টে তো সততার কোনো মূল্য নাই। আপনি ধরেন যে 1 লাখ টাকা পেয়ে প্রাপককে পৌঁছায় দিলেন না, বিরাট স্টোরি হবে যে উনি বিরাট সৎ, অমুক তমুক। এতে ওয়েস্টে এটার কোনো নিউজ ভ্যালু নাই, এটার কোনো নিউজ ভ্যালুই নাই। ওটা তো আপনার রেসপন্সিবিলিটি, ওটা আপনি ফেরত দিবেন।
এটার আমরা গ্লোরিফাই, এটাকে সততা হিসেবে দেখছি। হ্যাঁ আমরা অনেক বড় সততা। অনেক বড় সততা। এইটাকে গ্লোরিফাই করার কিছু নাই, ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি। না দেওয়ার, সে যদি না দিত তাইলে এটা নিউজ হইতো। হ্যাঁ, দিলে কোনো নিউজ নাই, মানে ওয়েস্টের কথা বলতেছি ওখানে। এখন একটু সংস্কারের প্রসঙ্গে আসি। সংস্কার করে তো ধরেন মুখে ফেনা তুলে ফেলা হয়েছে, একদল আরেকদলকে বলছে তারা সংস্কার চায় না, এই না সে না। এখন তো মোটামুটি হ্যাঁ ভোট, মোটামুটি গণভোটটা বিজয়ী হয়ে যাচ্ছে। এখন এই যে জগদ্দল পাথরের সংস্কার অন্তর্বর্তী সরকার রেখে গেল পরবর্তী সরকারের জন্য, এটা আদৌ কি সম্ভব? শুনে এত এত বিরাট ক্যানভাসে কেন সংস্কার নিছে, এটার পেছনে একটা কারণ আছে, টু প্রলং দেয়ার টেনিউর। কোনো সৎ উদ্দেশ্য থেকে এটা নেওয়া হয়নি। কিন্তু পারলো না তো। হ্যাঁ, পারলো না। নানা চাপে পারলো না। উদ্দেশ্য ছিল যে এইটা সংস্কার করে 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 একটা টাইম কিল করা, এটা আমরা বুঝি। হ্যাঁ, তো যাই হোক পারলো না। এখন এত যে সংস্কার হলো না, মানে ইট উইল লিড আস টু নো ওয়্যার। এইটার বাড়তি কোনো প্রণোদনা নাই, এটার বাড়তি কোনো ব্যঞ্জনা নাই, কিছুই নাই। কীরকম আমি বলি, ধরেন আপনি সংবিধানে এই সংবিধান অ্যামেন্ডমেন্ট করার কোনো প্রভিশন রাখবেন না? রাখবেন তো। এটা 2/3 মেজরিটি হোক অথবা যেটি হোক, তো একটা দলের ওই পরিমাণ সদস্য আছে, সে তো সংবিধান সংশোধন করে দিয়ে যা খুশি বাদ দিয়ে দিতে পারবে, যা খুশি বাদ দিয়ে দিতে পারবে। অথবা ধরেন, আমরা এটা চাই না, এটা থিওরিটিক্যালি বলতেছি, বিএনপি ক্ষমতা আসলো না, আসলো যদি, বা জামাতি যদি আসে, তো 2 বছর 2.5 বছর পর দেখা গেল বিরাট করাপশন, এইটা সেটা। এটা কিন্তু এটা হাইপোথেটিক্যাল, এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। এই করাপশন এটা সেটা আর কি। তখন একটা আর্মি জেনারেল, চিফ অফ আর্মি স্টাফ অথবা যে কোনো একজন বলল যে দিস থিংস ক্যানট গো এনি মোর, ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি টু টেক ওভার অ্যাট দিস ক্রুশিয়াল মোমেন্ট। ক্ষমতা টেক ওভার করে ফেললো, সে তো সংবিধান বাতিল করে দিবে অথবা হেল্ড আপ করে দিবে। আপনি কি করবেন? ওই সংবিধান কি ওইটা রক্ষা করতে পারবে? ওইটাকে রক্ষা করতে পারবে? 72 কনস্টিটিউশন কি ওয়ান পার্টি রুল 4th অ্যামেন্ডমেন্টকে প্রোটেক্ট করতে পারছে না। ওটা তো একটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন ছিল। 72 কনস্টিটিউশনকে জিয়াউর রহমানের আনকনস্টিটিউশনাল পাওয়ার, অসাংবিধানিক ক্ষমতাকে রোধ করতে পারছে? এরশাদের রোধ করতে পারছে? পারে নাই তো। তো ফলে আপনি যে এগুলি করতেছেন, দেখেন সংবিধান, আমি যেটা বারবার বলতেছি টেলিভিশনগুলিতে, যে দরকার আমাদের পলিটিক্স অফ অ্যাকোমোডেশন, আইন না। ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্সে একটা কথা আছে, হোয়েন পলিটিক্স ফেলস কামস দ্য কনস্টিটিউশন। রাজনীতিটা জটিল হয়ে গেল। আচ্ছা, এই জটিল পরিস্থিতিতে কি করা যায়? এই শেলফ থেকে বাইর করলাম, এখানে কি নির্দেশনা আছে, এই সিচুয়েশনে কনস্টিটিউশন কি বলতেছে, তখন আমরা ওই দেখে দেখে আচ্ছা এই সিচুয়েশনে কনস্টিটিউশন বলতে এইটা। যদি ওই ক্রাইসিসটা না থাকে, তো এই কনস্টিটিউশন তো শেলফে বছরের পর বছর পড়ে থাকবে, তো দরকারই হবে না এটা, তাই না? যদি পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট থাকে। এবং সব জায়গায় তো আপনার পৃথিবীর যত উন্নত দেশ আছে ওয়েস্টার্ন কনস্টিটিউশনের প্রশ্ন আসেই না। ব্রিটেন মানে সংস্কার সংবিধান পরিবর্তন যত কিছুই বলি না কেন, রাজনৈতিক সংস্কৃতি মানসিকতা যদি পরিবর্তন না হয়, কোনো পরিবর্তন হওয়া কিছুই লাভ হবে না। অবশ্যই আলোচনায় ফিরবো। মাহমুদ কামাল, আমরা আমাদের সহকর্মীর কাছ থেকে আবার একটু যুক্ত হই। নির্বাচন কমিশন ভবনে আছেন আমাদের সহকর্মী হুমায়রা ফারুকির কাছ থেকে একটু জেনে নিই আপনার কাছে কি তথ্য শেষ আছে। পাশাপাশি আপনি অনেকক্ষণ আগেই বলছিলেন যে বিএনপির এবং জামায়াতের বড় কয়েকজন নেতা এসছেন ফলাফলের সবশেষ তথ্য জানতে, পাশাপাশি তাদের বিভিন্ন দলের পক্ষ থেকে কোনো অভিযোগ কেউ জমা দিতে এসছেন কিনা, এই রাতে আর কোনো অভিযোগ আছে কিনা। কারণ জামায়াতের আমির কিছুক্ষণ আগে অভিযোগ করেছেন যে ঢাকা 8 আসনে বিশেষ করে এখনও কেন ফলাফল দেওয়া হচ্ছে না, ভিতরে কি হচ্ছে? জুয়েল, আজও কিন্তু আমি বিকেলবেলা দেখেছি, আমি একটু আগেও দেখেছি যে এখানে রাজনৈতিক যারা নেতা আছেন বিভিন্ন দলের, শুধু জামাত নয়, বিএনপি সহ এনসিপি সহ বিভিন্ন দলের নেতারা তারা আসছেন এবং ফলাফলের এখান থেকে যে ফলাফলগুলো ঘোষণা করা হচ্ছে, বিভিন্ন কেন্দ্রের কোন আসনে কে এগিয়ে আছেন, কার সাথে কার পাল্লা হচ্ছে, তো এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু এখানে এসে দেখছেন ফলাফল ঘোষণার, এই তারা দেখছেন। আর অভিযোগের বিষয় যদি সেটি হচ্ছে যে বিকেল ছিল
লঙ্ঘন সহ বিভিন্ন কেন্দ্রে অস্থিরতা উচ্ছেদ এই ধরনের করে গিয়েছেন। আর অভিযোগ এখানে আনুষ্ঠানিকভাবে এখনো কেউ এর পরে বিকেলের পরে আমি কাউকে অভিযোগ জমা দিতে দেখিনি, তবে যারা এসেছেন তারা ফলাফল। আর বেসরকারিভাবে বিভিন্ন আসনের আমরা এখন পর্যন্ত অনেকগুলো ফল পেয়েছি, যেমন আমি 115টি আসনের হিসাব যদি বলি, সেখানে 115টি আসনে বিএনপিকে আমি দেখেছি তারা তারা জয় পেয়েছে 115টি জায়গায়, আর 32টি জামাতের জোট, এবং আর অল্প কয়েকটা অন্যান্য যারা স্বতন্ত্র বা অন্যান্য এগুলো এখনো আসছে কন্টিনিউয়াসলি। এখনো আমাদেরকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, বিভিন্ন কেন্দ্রের হিসাব করে করে বলা হচ্ছে। আর আরেকটি বিষয় আপনাকে আমি জানাতে চাই জুয়েল, সেটি হচ্ছে ফলাফল শেষ পর্যন্ত যেতে আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যাবে বলে মনে হচ্ছে, কারণ এখন পর্যন্ত কিন্তু পোস্টাল ব্যালটের যেই ফলগুলো সেগুলো কিন্তু এখন আসা শুরুই হয়নি। বিভিন্ন কেন্দ্রের শুধু গণভোটের যে ফল, হ্যাঁ কতগুলো পেলো বা না কতগুলো পেলো সেগুলো আসছে, আর কোন দলে কতগুলো ভোট পড়েছে সেগুলো কিন্তু এটার সঙ্গে আবার পোস্টাল ব্যালটগুলো প্লাস মাইনাস হবে, একদম পরিষ্কার। আপনি অবশ্যই থাকবেন হুমায়ুনা ফারুকী, পরবর্তীতে আবারও অবশ্যই যুক্ত হবো আপনার সঙ্গে। তবে আপনার শব্দের সমস্যা হচ্ছে, শব্দযন্ত্রটা একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। ফলাফল আসবে, সারা রাত ধরে আসবে, আমরা জানাবো। কিন্তু একটা জিনিসকে আজকে এবার খেয়াল করেছেন যে গুজব, নির্বাচনের আগের রাতে পর্যন্ত কি ভয়ানক গুজব ছড়িয়েছিল সারা রাত সব জায়গায়। এই যে এআই, গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যম, নির্বাচন কমিশন বলেছিল শুরু থেকে যে এটা আমাদের জন্য এবার সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হবে। সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করা গেল না খুব একটা। কিভাবে করবে, এর কোনো রেমিডি আছে? এআই গুজব না, দেখেন মানে টেকনোলজির যে উৎকর্ষ না, আমরা তো টেকনোলজির উৎকর্ষকে আমরা তো বাধা দিতে পারি না, তাই না? এটা বাধা দিতে পারি না, কিন্তু এর যে টেকনোলজি উৎকর্ষের যে নেগেটিভ যে জিনিসগুলো, নেতিবাচক যে জিনিসগুলো হয়, সেগুলি কীভাবে কাউন্টারঅ্যাক্ট করা যাবে, সেগুলি কীভাবে কমব্যাট করা যাবে, এইটা কিন্তু একটা বড় গবেষণার বিষয় হয়ে দাঁড়াইছে। সবাই কিন্তু মানে আইটিকে বা তো আপনার এই কী বলে যে ইনফরমেশন টেকনোলজি বলেন, যাই বলেন নাকি, এইটাকে মডার্নাইজ করার জন্য সবাই ব্যস্ত, কিন্তু এইটার যে সাইড ইফেক্ট যেগুলো আছে, যেগুলো নেগেটিভ সাইড ইফেক্ট, এগুলিকে কীভাবে কন্ট্রোল করা যাবে সেই ব্যাপারে কিন্তু কোনো উদ্যোগ আমরা দেখছি না। এবং একটা আইনস্টাইনের একটা খুব খুব চমৎকার কথা আছে, টেকনোলজি উইদাউট লিবারাল আর্টস ইজ অ্যান এক্সপ্লোসিভ। মানে শুধু টেকনোলজি নির্ভর যদি আমরা হয়ে যাই, হ্যাঁ, এবং আমাদের মাইন্ডসেটটা যদি লিবারাল আর্টস দ্বারা গাইডেড না হয়, এই সুকুমার বৃত্তি, তারপরে সত্যের চর্চা, হ্যাঁ, তারপরে অনেস্টি, এগুলো দ্বারা যদি আমরা গাইডেড না হই, তাহলে শুধু টেকনোলজি আমাদেরকে একটা বড় ধরনের ধ্বংসের দিকে নিয়ে যাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ডমিনেট করবে এবং হচ্ছেও। এবং এখন দেখেন মানুষের ক্রিয়েটিভিটি বলতে কিছু নাই। আপনি খালি বলবেন যে রবীন্দ্রনাথের আদলে আমাকে একটা কবিতা লিখে দাও, হ্যাঁ, আপনি আর একটা রবীন্দ্রনাথ হয়ে যাবেন। হ্যাঁ, আপনাকে কোনো কষ্টই করতে হচ্ছে। আমি তো এখন তো দেখতেছি, যেমন আমাদের এডিটোরিয়াল সেকশনে 5 জন আমরা কাজ করি, 2 জন এনাফ, কিছুই না, খালি বলে দিব যে এটা একটা সাবজেক্ট, একটা এডিটোরিয়াল লিখে দাও তুমি এই অ্যাঙ্গেলে, ব্যাস আপনার চেয়ে ভালো লিখে দিবে। সে কবিতা লিখে দিচ্ছে, সে লিখে দিচ্ছে, প্রেমপত্র লিখে দিচ্ছে, হ্যাঁ, এবং সে আপনাকে স্টাডি করতেছে, আপনি কি চান সেটাও সে জানে। হ্যাঁ, সবটা মিলায় এই যে মানে যন্ত্রের প্রভাব যেভাবে বাড়তেছে, হ্যাঁ, এইটা আমাদের মানে কি বলবো, আমাদের নতুন কোনো উদ্ভাবন হবে কি না, মানে এইটা ছাড়া, এইটার মডার্নাইজেশন হবে, এইটার ধরেন যে আপডেট হইতে থাকবে এটা। কিন্তু অন্যান্য জিনিস যেগুলো আছে, আমাদের সুকুমার বৃত্তি, আমাদের সাহিত্য, আমাদের শিল্প, আমাদের পেইন্টিং, আমাদের মিউজিক, আমাদের এগুলির অবস্থা খুব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো ক্রিয়েটিভিটি আর হবে না। আমাদের ক্রিয়েটিভিটির জন্য আমাদেরকে এআই এর উপর নির্ভর করতে হবে। দেখেন এই যে নির্বাচনের সময় কতগুলি গান বের হয়েছে,
এগুলো তো এআই জেনারেটেড, এগুলো তো মানুষের মানে তারাই তৈরি করতেছে, এগুলি বলে দিচ্ছে যে এইভাবে করো, বাস হয়ে যাচ্ছে গান। হ্যাঁ, মিউজিকও দিয়ে দিচ্ছে, তারা সবই করে দিচ্ছে। তো ফলে এগুলো থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে, এটা আপনার আমরা এখন একটা সেটাকে কি বলে যে আমরা সিভিলাইজেশনের এমন একটা পর্যায়ে চলে আসছি যে এইটা হয়তো উল্টো রথের যাত্রা করতে পারে, মানে ধ্বংসের দিকে যেতে পারে। হ্যাঁ, উল্টো রথের যাত্রা হইতে পারে। আমরা তো এখন উই আর মানে কি বলে মার্চিং ফরওয়ার্ড। হ্যাঁ, এইটা হইতে পারে যে মানে একটা অ্যান্টি সিভিলাইজেশন একটা কাণ্ড ঘটে যেতে পারে। হ্যাঁ, আমরা যে জেনজি জেনারেশনের কথা বলছি, যে জেনজি জেনারেশন একটা সরকারকে, দুর্দণ্ড প্রতাপশালী সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছে, এই জেনারেশনের কাছ থেকে সাহিত্য যেহেতু বললেন, সাহিত্য চর্চা, কবিতা চর্চা কতটুকু পান? না না, শুধু সাহিত্য চর্চা বাদ দেন আপনি, তারা কি আমাদের ইতিহাস জানে? আপনি যে কোনো জেনজিকে জিজ্ঞেস করেন, যেমন ধরেন আপনি আমি না, আমরা ধরেন যে আনডিভাইডেড ইন্ডিয়ার পলিটিক্স তো আমরা দেখি নেই, আমার কথা বলতে দেখি নেই না। এই আমি দেখছি কি আইয়ুব খানের পর থেকে, আইয়ুব খানের হালকা স্মৃতি, তারপর আস্তে আস্তে স্মৃতি বাড়ছে। এর আগের যে ঘটনাগুলো এগুলো তো আমি দেখি নাই, কিন্তু আমি তো পড়ে জানছি, মানুষের সাথে কথা বলে জানছি, নেহরুকে, তারপরে লর্ড মাউন্টব্যাটেনকে, গান্ধীকে, হ্যাঁ, তারপরে আবুল কালাম আজাদকে, ওরা কীভাবে করছে, রাজনীতিটা কীভাবে হয়েছে, জিন্দার টু নেশন থিওরি কীভাবে আসছে, এগুলো তো পড়ে জানছি, তাই না? কিন্তু এখনকার এখন ধরেন যে জেনজির বয়স হচ্ছে ধরেন 20 বা 25, হ্যাঁ, সে তো এরশাদের আমল দেখে নাই, ইভেন সে এই প্রথম খালেদার আমলও দেখে নাই, হাসিনার আমলও দেখে নাই, বঙ্গবন্ধুর আমল তো দেখেই নাই, জিয়ার আমল দেখে নাই। তো কিন্তু আপনি কথা বলে দেখেন, দে আর ভেরি ইনোসেন্ট অফ দেয়ার পাস্ট, তারা একেবারে নির্দোষ, কিছুই জানে না। হ্যাঁ, মানে কী সব বলে আর কি। হ্যাঁ, একটার সাথে একটা ওভারল্যাপিং করে। কি আপনি শহীদ দিবস কি বললে নিয়ে যায় বিজয় দিবসে, বিজয় দিবস বললে নিয়ে যায় আপনার স্বাধীনতা দিবসে। হ্যাঁ, মানে এইসব আমি দেখছি। হ্যাঁ, তারা ওর কী বলে, তাদের যে এক ধরনের সুপার স্মার্টনেস আছে, তাদের ল্যাঙ্গুয়েজটাও ভিন্ন, তাদের কি বলে যে বর্তমান জগতের সঙ্গে তাদের একটা ইন্টারন্যাশনাল কানেকশন, তাদের একটা ডায়ালগ আছে যে অতীতকে ঘেটে আর কি লাভ, সামনের দিকে এগোবো আমরা। না, ইটস নট, এটা একেবারেই একটা ডিফেক্টিভ থিওরি। এটা কথা আছে, উইদাউট হিস্ট্রি পলিটিক্স ইজ ডাম্প, উইদাউট পলিটিক্স হিস্ট্রি ইজ ডিফ, এটা কথাই আছে। আপনি কোন জায়গাটা দাঁড়ায় আছেন, আপনি ইতিহাসের পরিক্রমায় কোন জায়গাটা দাঁড়ায় আছেন, এটা যদি লোকেট করতে না পারেন, হ্যাঁ, তাহলে সামনে এগোবেন কি করে? ফিউচারই দেখবেন না। একদম পরিষ্কার। মাহবুব কামাল, আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা আছেন ডিবিসি নিউজের সঙ্গে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ভোটের উৎসবে। সঙ্গে থাকবেন আমাদের।